ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। स्वामी सिद्धेशानंद जी महाराज, स्वामी श्रद्धामयानंद जी और समवेत भक्त मंडली आज के এখানে স্পেশাল মেমোরিয়াল লেকচার আয়োজন করা হয়েছে শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ জি মহারাজের নামে, যিনি আমাদের 10th প্রেসিডেন্ট ছিলেন, দশম অধ্যক্ষ ছিলেন। আমার প্রায় 9 বছর আমি পেয়েছি ওনাকে, খুব ক্লোজ ভাবে দেখেছি। তার সম্বন্ধে যতটুকু আমি জানি সেটুকু আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। সেই জন্য আমাকে বলা হয়েছে মাতৃ সন্তান স্বামী বীরেশ্বরানন্দ অথবা মায়ের কৃপা ধন্য স্বামী বীরেশ্বরানন্দ। শুধু শ্রী মা শারদা দেবী তিনি শুধু আশীর্বাদ করেনি, তাকে আশীর্বাদ করেছেন স্বামীজি, রাজা মহারাজ, महापुरुष महाराज, तुरानंद जी, स्वामी सुबोधानंद जी, स्वामी विज्ञानंद जी, स्वामी अभेदानंद जी অনেকেই তাকে আশীর্বাদ করেছিলেন। स्वामी ब्रह्मानंद जी महाराज দক্ষিণ ভারতে গেছেন 1916 সালে জুলাই মাসে। তখন কিছু ইয়াং ব্রহ্মচারীরা তাকে সেবা করছে। তখন তো কুক থাকতো না, রান্নার লোক থাকতো না, তখন ব্রহ্মচারীরা সবকিছু কাজ করতো। সে রান্না কাজ করছে, মন্দিরে কাজ করছে, তারপর মুছামুছি, সব বাগান সবকিছু তাদের করতো। কিন্তু তিনি দেখলেন একজন ইয়াং ব্রহ্মচারী খুবই তার অসাধারণ দেখছেন, তিনি অন্যদের মতন কাজ করছেন না, খুব নিষ্ঠার সঙ্গে করছেন আর ভেরি এফিশিয়েন্ট, খুব অ্যালার্ট। তাকে তিনি ডাকলেন, বলে তোমার কি নাম? বলছে আমার নাম প্রভু। বলছে ঠিক আছে, তোমাকে আমি আশীর্বাদ করছি আর তোমাকে আমি সত্যিকারে প্রভু তৈরি করব। তার নাম ছিল পাণ্ডুরঙ্গ প্রভু, যিনি পরবর্তীকালে স্বামী বীরেশ্বরানন্দ জি মহারাজ বলেন। আর সেই বীরেশ্বরানন্দ জি মহারাজ হাজার হাজার লোকে সাধু ব্রহ্মচারী ভক্তদের পরে তিনি আমাদের বাবা, তিনি আমাদের মা, তিনি আমাদের ভাই বোন, আত্মীয় স্বজনের মতো না, তিনি আমাদের ছিলেন। সবাইকে তিনি এতটা আদর তিনি দিলেন। এ ছিলেন স্বামী বীরেশ্বরানন্দ জি মহারাজ। কর্ণাটকে ম্যাঙ্গালোর পাশে একটা গ্রাম আছে গুরুপুর, তার জন্ম ওখানে হয়েছিল 1892-তে। সেটা প্রায় 15 কিলোমিটার দূরে ম্যাঙ্গালোর থেকে গুরুপুর। তার পাশে একটা আছে পলালি, ওখানে একটা বিশাল বড় মন্দির, প্রাচীন মন্দির রাজেশ্বরী, এখন আছে, হাজার হাজার লোক ওখানে যায়। ওখানে একটা প্রাইভেট আশ্রম একটা হয়েছে, যেখানে ওনার জন্মস্থান, ওখানে তারা মহাজয় সে ঘর টর যেমন ছিল তেমনি ওরা মেনটেন করছে। আর যে পলালি পাশে যেটা আছে, তারা অনেক দিন ধরে ওরা বলছে আপনার এটা অধিগ্রহণ করুন সে প্রাইভেট আশ্রমটা। দেখি ঠাকুরের ইচ্ছা হলে সেটা আমরা কালে ওটা করব। তার বাবা ছিলেন কৃষ্ণ প্রভু, তিনি ছিলেন প্রিন্সিপাল ছিলেন একটা এগ্রিকালচার কলেজে। যেহেতু তিনি গভর্নমেন্টে চাকরি করতেন, সেই জন্য তার অনেক জায়গায় ঘুরতে হতো। আর যখন তিনি চেন্নাইতে ছিলেন, চেন্নাই এগ্রিকালচার কলেজে প্রিন্সিপাল ছিলেন, তখনই প্রভু মহারাজের তখন জন্ম হয় ওখানে।
1892 তার জন্ম হলো ওখানে। স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে দিগ্বিজয়ী হয়ে চলে এলেন, প্রথমে তিনি এলেন শ্রীলঙ্কা কলম্বোতে, ওখান থেকে উঠে উঠে জাফরাং থেকে ক্রস করে তিনি এলেন রামনাথপুরম, রামেশ্বরম হয়ে তারপরে পরে তিনি চেন্নাইতে এলেন। চেন্নাইতে তিনি বেশ প্রায় 9 দিন ওখানে ছিলেন। তখন অনেক লোক তাকে দর্শন করতে আসতেন। স্বামীজি তো দিনে তো সব জায়গায় এক একটা জায়গায় লেকচার থাকতো। আর যখন উনি ক্যাসেল কার্নান, ওখানে ছিল বিলিগিরি আয়েঙ্গার, যে বাড়িতে থাকতেন ওটা বলে বিবেকানন্দ ইলাম অথবা আইস হাউস তখন বলা হতো। বিশাল বড় বাড়ি, এটা সার্কুলার টাইপের, গোল টাইপের, তার সিঁড়িও দেখার মতো, সেরকম এরকম উঠছে উপরে বাড়িটা। ওখানে আইস রাখা হতো, তারপরে পরে ওটা বিক্রি হয়, তখন ওটা কিনেছিলেন বিলিগিরি আয়েঙ্গার, তিনি একটা উকিল ছিলেন। আর স্বামীজি ওই বাড়িতে ছিলেন ওখানে, একদম মরিনা বিচে একদম উপরে, ওখানে সমুদ্রের ধারে, এটা দেখার মতন। এখন ওটা আমাদের হাতে ওটা এসছে। তো সেই জন্য স্বামীজি ওখানে ছিলেন 9 দিন। অনেক লোক আসতো স্বামীজি দর্শন করে। আর একদিন ওনার বাবা গেছে, প্রভুমাঝে বাবা গেছে, আর প্রভুমাঝে তখন বয়স মাত্র 4 অথবা 5। তখন স্বামীজিকে ওনার বাবা প্রণাম করলেন, আর প্রভুমাঝকে তিনি আশীর্বাদ করেছিলেন, আর একটা লজেন্স দিয়েছিলেন। পরবর্তীকালে যখন তিনি প্রেসিডেন্ট হলেন, অনেক সাধুরা या বক্তারা তাকে জিজ্ঞেস করতেন, স্বামীজি, আচ্ছা মহারাজ আপনি কি স্বামীজিকে দেখেছেন? বলছে আমি স্বামীজিকে দেখিনি, কিন্তু স্বামীজি আমাকে দেখেছেন। আমি স্বামীজিকে দেখিনি, কিন্তু আমাকে উনি দেখেছিলেন, আর শুনেছি না কি একটা লজেন্স আমাকে দিয়েছিলেন। সেই জন্য স্বামীজির আশীর্বাদ তিনি পেয়েছিলেন, এটা ছিল। আর এই যে স্বামীজি আশীর্বাদে দেখুন তার পুরো জীবনটা কি করে তার পরিবর্তন হলো। আর যখন তখন তার বয়স 5, তখন ওনার মা মারা যায়। তবে যখন ওনার বয়স 10 হলো, তখন ওনার বাবা মারা যায়। তারপরে উনি ম্যাঙ্গালোরে যান। ওনার যে ওখানে কাকা ছিল, তিনি ওর দায়িত্ব নিলেন। আর ওখান থেকে একটা স্কুল থেকে উনি ফার্স্ট আর্টস এক্সামিনেশন পাস করলেন। তারপরে উনি আবার চেন্নাইতে এসে ওখানে প্রেসিডেন্সি কলেজে উনি গ্রাজুয়েশন করলেন। আর ওখান থেকে পরে উনি গেছিলেন ট্রিভেন্ড্রামে উনি গেছিলেন, ওখানে ওর বাবা ছিল। তখন যখন প্রেসিডেন্সি কলেজে পড়তেন, তখন উনি অনেক খেলাধুলো খুব ভালোবাসতেন। ক্রিকেট খুব ভালো খেলতেন, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন। তবে একটা জায়গায় ওরা খেলতে গেছে, টেনিস খেলছেন। টেনিস খেলার পরে তখন বন্ধুকে বলেন, আচ্ছা আমার একটা বই দরকার, কি একটা পার্টিকুলার বই, তোমাদের তো বড় লাইব্রেরি আছে, সেটা তুমি আমাকে ওখান থেকে দেবে। সে বন্ধু অনেকটা খুঁজাখুঁজি করলো, সে বইটা পেলো না। তখন কি করে, তার যেটা সব থেকে ভালো লাগছিল, যে বন্ধুর দেখলেন কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ ভলিউম 1, সেটাই উনি নিলেন আর প্রভু মাসকে দিলেন। ভাবলেন এটা খুব সব থেকে ভালো বই, হয়তো উনি পছন্দ করেন। বলছে দেখো তুমি তো আমাকে বলেছ বই, সেটা আমি খুঁজে পাইনি, ওখানে পেলাম না সেই লাইব্রেরিতে, সেই আমি সব থেকে ভালো বই, তুমি এটা পড়ো এটা। তো উনি রাখলেন, কিন্তু পড়লেন না। আবার কয়েকদিন পরে আবার জিজ্ঞেস করেছে, তুমি কি পড়েছো? বলছেন আমি পড়িনি, আমার সেরকম ইন্টারেস্ট নেই। বলছে না তুমি পড়ো পড়ো এটা। পরে যখন তিনি পড়া আরম্ভ করলেন, তখন দেখলেন দারুণ ইন্টারেস্টিং। কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, খুবই দারুণ ইন্টারেস্টিং। আর বসে পুরো শেষ করলেন। তারপরে তার উপরে ঠিকানা ছিল অদ্বৈত আশ্রম, মায়াবতী, হিমালয়, যেখান থেকে ছাপা হয়েছিল। তখন তার আগ্রহ হলো না আমি আরো বই পড়ি, এটা শুধু ভলিউম 1। তিনি
অদ্বৈত আশ্রম মায়াবতী ওখানে চিঠি লিখলেন। ওখানকার অধ্যক্ষ ছিল তখন স্বামী প্রজ্ঞানন্দজি, দেবব্রত মহারাজ খুব রেভলিউশনারি ছিলেন। ওনার বোন সুধীরা দেবী সিস্টার নিবেদিতাকে অনেকদিন তিনি সাহায্য করলেন। সে প্রজ্ঞানন্দজিকে তিনি বলেন আমি আরো বই পড়তে চাই, কোথায় পাবো কি পাবো ইত্যাদি। উনি উত্তর দিলেন, বলছেন আমাদের চেন্নাইতে, তুমি তো চেন্নাইতে থাকো, পড়াশোনা করেছো, ওখানে আমাদের মাইলাপুর মঠে একটা ইয়ে আছে, আশ্রম আছে, তুমি ওখানে পাবে। তখন মহারাজ আগে ওখানে কাছাকাছি উনি থাকতেন, কিন্তু তিনি জানতেন না এখানে একটা মঠ আছে। তারপরে উনি গেলেন, ওখানকার অধ্যক্ষ ছিলেন স্বামী সর্বানন্দজি। স্বামী রামকৃষ্ণানন্দজি পরে শরীর যাওয়ার পরে স্বামী সর্বানন্দজি ওখানকার ইনচার্জ। তখন মহারাজের কাছে গেলেন, ওনার সঙ্গে আলাপ হলো, আর তিনি স্বামী বিবেকানন্দের উপরে অন্য অন্য বই তিনি ওটা পড়লেন। এভাবে তার ইন্টারেস্টটা হলো এটা। আর যখন তিনি স্টুডেন্ট ছিলেন, ছাত্র ছিলেন প্রেসিডেন্সি কলেজ চেন্নাই, তখন একদিন ওরা জুতে গেছে, উনি গেছেন, আরো কয়েকটা বন্ধু ওরা গেছে, 3-4 জন বন্ধু গেছে জু দেখতে। জুতে মহারাজ নিজে বলছে ওখানে একটা শিম্প্যাঞ্জি ছিল, হনুমান, একটা ছোট একটা বান্দর। শিম্প্যাঞ্জি হলো বান্দরের মধ্যে সব থেকে বেশি ইন্টেলিজেন্ট। তো বলছেন ওখানে একটা লাঠি ছিল, ছোট লাঠি, সেটা একটা জালি ছিল, ওখানে আমি ঢুকিয়ে দিলাম, সে শিম্প্যাঞ্জিটা ওটা ধরলো। বলছে আমি টানছি ইত্যাদি, আর শিম্প্যাঞ্জি ওদিকে টানছে, তখন আমি ছেড়ে দিলাম আর শিম্প্যাঞ্জি উল্টে পড়ে গেল ইত্যাদি। তারপর আমাদের সব বন্ধু বান্ধব সবাই আমরা হাসাহাসি করলাম ইত্যাদি। তারপরে ওরা চলে এলো একটু, তারপর আরেকটা দল ছাত্ররা এলো, ওরা বললো ওদের একটা লাঠি ছিল, ওরা শিম্প্যাঞ্জিকে ওই রকম এটা করলো, লাঠিটা ঢুকিয়ে দিল, ওটা শিম্প্যাঞ্জি ধরলো, ছেলেরা এদিকে টানছে, তখন শিম্প্যাঞ্জিটা ছেড়ে দিল, ছেলেগুলি পড়ে গেল এটাই। সেটা মহারাজা খুব মজা করে তিনি বলতেন ইত্যাদি। এরকম মহারাজ ওটা পুরো আমরা দেখছি, এটা পুরো জীবনটা পাল্টে গেল। তারপরে উনি 1916 সালে তিনি বেলুমাঠে চলে এলেন, অল্প কয়েকদিন ওখানে চেন্নাইতে থেকে তারপরে চলে এলেন বেলুমাঠে। তখন স্বামী মহাপুরুষ মহারাজ, স্বামী শিবানন্দজি মহারাজ, উনি ওনাকে রিসিভ করলেন। তারপরে বেশ ওকে খাইয়ে টাইয়ে ইত্যাদি ইয়ে করে বেশ ভালোবাসতেন। আর বাবুরাম মহারাজ তখন বেলুমঠের ম্যানেজার, উনি সবাইকে না আপন করে নিতেন, সে ভক্ত হোক সাধু ব্রহ্মচারী হোক, আপন করে নিতেন আর শাসন করতেন, তাদের কাজে লাগাতেন, বাগান করো, গৌশালা দেখো, এটা করো, গাছ দেখো, খুব কাজে লাগাতেন। আর বাবুরাম মহারাজ তাকে বলতেন, তুমি ওখানে তো মায়ের কাছে যাও জয়রামবাটি, তো আর একটা চিঠি লিখে দিলেন শ্রী শ্রী মা শারদা দেবীকে, আমি একটা সাউথ ইন্ডিয়া থেকে, দক্ষিণ ভারত থেকে একটা ছেলে এসে খুব ভালো, আপনি ওনাকে দীক্ষা দেবেন। তো এটা চিঠিটাই। তারপরে আরেকটা ভদ্রলোক, তিনিও দীক্ষা নেবেন, বাবু নামাজ তাকে বলে তুমি যে ছেলেটাকে নিয়ে যাও জয়রামবাটি। কেন তখন জয়রামবাটি না যাওয়া খুব ঝামেলা, 3 দিন লাগতো কলকাতা থেকে যেতে। আমি যখন প্রথম গেছি 1977-এ, 7টা কাঠে ব্রিজ ক্রস করতে হতো, একটা গাড়ি যাবে তারপরে আবার ওদিকে আসবে, কাঠে ব্রিজ ছিল এটা। আর তখনকার দিনে সে কিছুটা যেতে হতো, মানে খুব কষ্ট করে যেতে হতো। সেই জন্য প্রভু মহারাজ বলছেন যতটা আমার মনে আছে, বলছে আমি হাওড়া ময়দানে গিয়ে আর সে ভদ্রলোকের সঙ্গে, তারপরে হাওড়া ময়দান থেকে মার্টিন রেল আমরা ওটা চড়লাম আর চাম্পাডাগাম পর্যন্ত ওখানে নামলাম। বলছে মানুষ হাঁটলে না একটু তাড়াতাড়ি হাঁটতে পারে, কিন্তু সে ট্রেন আস্তে 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 সে হাঁটছিল। বলে 12টার সময় স্টার্ট করেছি আর চাম্পাডাঙ্গা আমরা প্রায় 4:30টার সময় পৌঁছেছি। 4:30 না, বলুন আরো 6:30 8টা নাগাদ ওখানে পৌঁছেছি। তখন অন্ধকার, তখন রেলওয়ে স্টেশনে একটা ঘর ছিল, আধেকটা ডাকা ছিল, ওটা টিন ছিল, আধেকটা খোলা ছিল।
ওখানে সারা রাত আমরা কাটালাম, ওখানে ঘুমলাম। তারপরে ওখান থেকে আমরা গেলাম একটা দ্বারকেশ্বর নদীটা, ওটা ক্রস করতে হবে, তখন অন্ধকার। ওখানে সারা রাত ছিলাম, অনেকগুলো নৌকো টোকো ওরা ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে সে নৌকো করে আমরা পরের দিন ওটা ক্রস করে ওখান থেকে আমরা কামারপুকুরে গেলাম। কামারপুকুর প্রায় 10টা নাগাদ পৌঁছলাম। শিবুদা তিনি তামাক খাচ্ছিলেন একটা ঘরে বসে, তখন ওই বসে না বসুন বসুন, স্নান টান করুন, একটু খাওয়ালেন, ভাত টাত খাওয়ালেন। তারপরে পরে ওখান থেকে হেঁটে আবার আরম্ভ করে তখন জয়রামবাটি প্রায় 4টা 4:30টার সময় ওখানে পৌঁছলাম। আর যখন পৌঁছলেন মা তখন পুরনো বাড়িতে থাকতেন, নতুন বাড়ি তখন তৈরি হচ্ছে। আর শিশিমা দেখলাম একা তরকারি কাটছে। তারপরে আর আশেপাশে কোথাও কেউ নেই, হয়তো অন্যরা তখন ঘুমিয়ে পড়েছিল। তো তখন মা আমাদের রিসিভ করলেন। আর নতুন বাড়িতে ওখানে কিছু একটা ঘর ছিল, ওখানে আমরা থাকলাম। আর তারপরে সে ভদ্রলোক বললেন, বাবুরাম মহারাজ একটা চিঠি আপনার নামে দিয়েছে, বলছে তুমি পড়ো, বলছে এরকম একটা ছেলেকে পাঠাচ্ছি, আপনি ওনাকে দয়া করে দীক্ষা দিয়ে দেবেন। তারপরে মা সে চিঠিটা পড়ে বলছে তুমি আগামীকাল তুমি এসো, তোমার দীক্ষা হবে। তারপরে সে পুরনো বাড়িতে মহারাজের ওখানে বারান্দাতে দীক্ষা হলো, একা ওটা ছিলেন। এরকম তখন শিশি মা তখন দীক্ষা দিত খুবই অল্প সময়ের মধ্যে। কেন, যে সিদ্ধ গুরু সে একটু তাকালে যা একটু ইচ্ছা করলে তাতে মানুষের পরিবর্তন হয়। যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জাস্ট একটু ইচ্ছা করলে একটু স্পর্শ করলে এটা তাতে সব দীক্ষা হয়ে যেত। এরকম ছিল মা, তাকে সেরকম এটা দীক্ষা এটা করি। মানে যে ছেলেটি সাউথ ইন্ডিয়া থেকে এসে মানে তীর্থযাত্রা আরম্ভ করলেন, সে মায়ের পাদপদ্মে জয়রামবাটিতে ওখানে তিনি মিশে গেলেন। যেমন গঙ্গা কোথাও গোমুখ থেকে আরম্ভ করে গঙ্গাসাগরে সেরকম প্রবেশ করছে, সেরকম স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ ওখানে কয়েকদিন থেকে তারপর তিনি আবার বেলুমঠে তিনি এলেন। আবার বাবুরাম মহারাজ তাকে খুব ভালোবেসে, তারপরে মহাপুরুষ মহারাজ যেখানে বেলগাছ আছে স্বামীজি মন্দিরের সামনে, তো ওখানে উনি ওদেরকে গল্প বলতেন, ঠাকুরের গল্প বলতেন, আর অন্য গল্প বলে ওনাকে সেভাবে তিনি শিক্ষা দিতেন। তারপরে ওখানে যেটা পুরনো মন্দির আছে ওখানে সামনে ওনাকে বলা হতো না, এখান থেকে রাজা মহারাজ আসবেন, তুমি এখানে ঝাড়ু দেবে, এই বাগানটার সামনে ওটা মাঠটা যাতে পরিষ্কার থাকে। সেরকম উনি করে তারপরে যেটা স্বামীজি যেটা ঘরটা তার নিচে একটা বারান্দা আছে, নিচে গ্রাউন্ড ফ্লোরে, ওখানে রাজা মহারাজ বসতেন কিছুক্ষণ, সকাল দিকে 9টা নাগাদ উনি বসতেন টিফিন খেয়ে, আর গঙ্গার দিকে তাকিয়ে থাকতেন, আর ওখানে তিনি স্মরণ মনন করতেন ঠাকুরের। একদিন প্রভু মহারাজ সে গঙ্গাতে গিয়ে উপরে উঠছেন, আর রাজা মহারাজ তাকে ডাকলেন, বলছে তুমি যাও তো, এটা গঙ্গা জলটা ওটা মিষ্টি না লোনা, তুমি এটা দেখে এসো তো। বলছে মহারাজ আমি তো মাত্র দেখলাম ওটা লোনা ছিল। বলছেন না, ওবিডিয়েন্স, এটা যেটা আমি বললাম তুমি যাও ওটা দেখো। তুমি তো জাস্ট এসছো, কিন্তু আমি তো অর্ডার করছি তুমি যাও। তুমি বলছে এরকম আমি মহারাজের কাছে এটা শিখেছি, ওবিডিয়েন্স কাকে বলে। তারপরে বেলুমঠের কর্তৃপক্ষ তাকে আবার ম্যাড্রাসে পাঠালেন, তুমি যাও ওখানে, তো এখন দীক্ষা হলো, সবকিছু তুমি দেখেছো ইত্যাদি, তারপর তুমি ওখানে জয়েন করো। যখন ওখানে গেলেন চেন্নাই মঠে, তারপরে ওনার কাকা, তারপরে আরো আত্মীয় স্বজন ইত্যাদি, তারা কানতে লাগলো, না না তুমি চলো তুমি চলো, তুমি তো এটা ল পড়ছিলে, এলএলবি তুমি করছো, সেটা কমপ্লিট করো। আর তোমার যে দিদা আছে সে তো খুবই মন খারাপ, শরীর খারাপ হয়েছে, তুমি চলে গেছো, তুমি আবার এসো ইত্যাদি। তারপর তিনি আবার ওটা ম্যাঙ্গালোরে গিয়ে প্রায় 1 বছর ছিলেন, তখন ল তিনি করছেন। তারপরে আবার বৈরাগে এসে 1 বছরের মধ্যে সে ল তিনি ছেড়ে দিলেন। তারপরে আবার চেন্নাই মঠে তিনি এসছেন আবার। তখন চেন্নাই মঠে তখন স্বামী শাশ্বতানন্দজি ছিলেন। তখন শাশ্বতানন্দজি
তারপরে বলেছেন না তুমি ওখানে যাও, উপরে যাও। এটা তারপরে ওখানে তখনকার দিনে আমাদের ম্যাড্রাস মঠে অবস্থা খুবই খারাপ, আর্থিক অবস্থা খুবই খারাপ। কোন ওখানে আশ্রম চলতো। আর জুতো সেলাই থেকে একদম চণ্ডী পাঠ পর্যন্ত একজন ব্রহ্মচারীকে সবকিছু করতে হতো। এ করতে করতে তিনি কাজটা ওখানে শিখে গেছেন। তারপরে রান্না করা, তিনি রান্না করতেন, মাঝে মাঝে মিষ্টি তৈরি করতেন আর সবাইকে তিনি খাওয়াতে দিতেন। তারপরে যেহেতু ওখানে আমাদের পাবলিকেশন ডিপার্টমেন্ট স্বামী রামকৃষ্ণানন্দজি স্টার্ট করেছিলেন, ওখানে সে বই প্যাক করা, তারপরে আবার পোস্ট অফিসে গিয়ে ওটা ডিসপ্যাচ করা, তারপরে আশ্রম পরিষ্কার রাখা, তারপর আবার সন্ধ্যের দিকে আরতি করা, আর আবার ভোরবেলা 4টার সময় উঠে আবার মঙ্গল আরতি করা। এভাবে তিনি 4 বছর ওখানে ছিলেন। 4 বছর পরে তিনি আবার বেলুমঠে এলেন। তারপরে ওখানে উনি আবার ছিলেন ইত্যাদি। আর যখন ওখানে ম্যাড্রাস মঠে তিনি ছিলেন, তখনই রাজামাজ ওখানে গিয়েছিলেন আর বলেছেন তোমাকে আমি ঠিক ঠিক সত্যিকারে প্রভু তৈরি করব। আর তিনি রাজামাজের সম্বন্ধে কয়েকটা রেমিনিসেন্সেস তিনি পরবর্তীকালে বলতেন। বলছে রাজামাজ ওখানে আছেন, তখন তিনি অনেক লোক আসতো ওনার কাছে, অনেক কি সঙ্গে তিনি গল্প টল্প করতেন, অনেক রকম প্রশ্ন করতেন ইত্যাদি, কিন্তু আধ্যাত্মিক ব্যাপারে তিনি একটা কথা বলতেন না। সব ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে তিনি কথা বলতেন, কিন্তু তাতে লোক তার দিকে খুব আকর্ষিত হতো। যেমন একজন ছিলেন, তখন ছিল World War I ছিল, তখন চলছিল World War I। একজন ছিলেন শিবরাম আয়ার, তিনি পরবর্তীকালে তিনি সন্ন্যাসী হয়েছিলেন। অবিনাশানন্দ, তিনি ছিলেন পলিম্যাথ, মানে এমন কোনো ভাষা নেই, এমন কোনো সাবজেক্ট নেই যেটা তিনি জানতেন না। পরবর্তীকালে তিনি গেছিলেন ফিজি আশ্রম, তিনি স্টার্ট করেছিলেন, ওখানে ছিলেন প্রায় 2 বছর। তারপর উনি এসে তারপরে স্বামী রুদ্রানন্দজিকে পাঠানো হলো, তারপরে ওটা আশ্রমটা ওখানে বিশাল বড় আধার এখন একটা শেপটা নিয়ে এসেছেন। তিনি হিন্দু পত্রিকা তিনি অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন। তিনি মহারাজের কাছে আসতেন, আর যেহেতু তখন World War I হতো, চলছিল, তখন মহারাজ তাকে প্রায় বলতেন আচ্ছা ইন্ডিয়ান আর্মি কোথায়, ব্রিটিশ আর্মি কোথায় আছে এখন, তারপরে যেটা আমাদের জার্মান আর্মি ওখানে কোথায় দাঁড়িয়ে আছে, সব খবর ওনার কাছে উনি জিজ্ঞেস করতেন। সেরকম আরেকজন ছিল ওখানে কোঅপারেটিভ ম্যানেজার, কোঅপারেটিভ ব্যাংকে একজন ম্যানেজার আসতেন, ওনাকে তিনি জিজ্ঞেস করতেন নানা প্রশ্ন ইত্যাদি। সেরকম একটা এগ্রিকালচার কলেজে একটা প্রিন্সিপাল আসতো, তাকে বলতেন কিভাবে এগ্রিকালচার করতে হবে, কিভাবে ফল ফুল বাগান ইত্যাদি কি করে করতে হবে। মহারাজ তো সব ব্যাপারে জানতেন। আর মিউজিকের ব্যাপার, তিনি নিজে গান করতেন না, কিন্তু মিউজিকে তিনি কেনাসর ছিলেন। সব তাল, এটা সবকিছু লয়, এটা সবকিছু তিনি জানতেন। আর তিনি খুব গান শুনতে খুব ভালোবাসতেন। তারপরে উনি যখন ম্যাড্রাসে ছিলেন রাজা মহারাজ, তখন বারাণসী থেকে তিনি অনেক বেল গাছ নিয়েছিলেন, আমলকি গাছ নিয়েছিলেন, অনেক গাছ ওখানে লাগিয়েছিলেন। আর পরে যখন তিনি বেলুমঠে এলেন, চেন্নাই মঠ থেকে যে কোনো সাধু ব্রহ্মচারী এলে না, তিনি সব জিজ্ঞেস করতেন আচ্ছা গোশালাতে এখন কত গরু আছে, কত দুধ দিচ্ছে, আচ্ছা সে আমলকি গাছ কেমন আছে, তারপরে বেল গাছ তার কি ফল হচ্ছে কিনা। যদি কেউ যদি সঠিক উত্তর যদি না দিতে পারতো, তিনি বলেন না ঠাকুরের সেবা করতে গেলে, এটা আশ্রম ঠাকুরের, এটা তোমার আর আমার নেই, এটা ঠাকুরের সেবা করতে গেলে ঠাকুরের সব কোথায় কোথায় কি কি আছে সব মনে রাখতে হবে। হ্যাঁ, কত গরু কত দুধ দিয়েছে আজকে, তারপরে কত লোক খেলো, কোন গাছে কি ফল হচ্ছে, সবকিছু ওটা বলতে হবে। সেরকম ইনি এটা করতেন। তারপরে রাজা মহারাজ যখন ভুবনেশ্বরে গেলেন 1917 সালে, তখন স্বামী বীরেশ্বরানন্দজি উনিও ওখানে গিয়েছিলেন, তখন ওখানে তাকে ব্রহ্মচর্য দীক্ষা দিলেন। সেদিন ছিলেন স্বামী বিবেকানন্দের তিথি পুজো। তারপরে আবার স্বামী বিবেকানন্দের যখন এটা ছিলেন সন্ন্যাস, তখন ওখানে উনি ওনাকে দিলেন 1920 সালে।
ওখানে সন্ন্যাস দিলেন এখানে। তারপরে স্বামী বীরেশ্বরানন্দজিকে বেলুমার থেকে বলা হলো তুমি এখন কাশিতে যাও, ওখানে কিছু কাজে অসুবিধা আছে, তুমি ওখানে যাও। ওখানে ছিলেন। তখন স্বামী তুরিয়ানন্দজি ওখানে ছিলেন। উনি একটু অসুস্থ ছিলেন, তার সেবা করা ইত্যাদি। আর মহারাজের শরীরও ভালো ছিল না, তো সেই জন্য উনি চিকিৎসার জন্য ওখানে গিয়েছিলেন, কাশী সেবাশ্রমে গেছিলেন। আর তারপরে উনি অদ্বৈত আশ্রম পাশে ঠাকুর বাড়িতে ওখানে থাকতেন কিছুদিন। সেই জন্য স্বামী তুরিয়ানন্দজিকে উনি ক্লোজ ভাবে দেখেছেন। আর বীরেশ্বরানন্দজি মহারাজ তিনি বলতেন গীতাতে আমরা যে স্থিত প্রজ্ঞ লক্ষ্য দেখেছি লক্ষণ, সেরকম স্বামী তুরিয়ানন্দজির মধ্যে আমরা সব কিছু দেখতে পাই। আর তুরিয়ানন্দজি ওকে দেখে তিনিও খুব খুশি হয়েছিলেন, তাকে খুব ইন্সপায়ার, শাস্ত্রের কথা বলা। আর প্রথমে বলে এখন তুমি কোথায় থাকছো, কারণ নিয়ম ছিল যদি কেউ ওখানে চিকিৎসার জন্য আসে ওখানে সেবা আশ্রমে থাকবে, আর তারপরে চিকিৎসা হয়ে গেলে তখন পরে সে ঠাকুর বাড়িতে থাকবে। সেই জন্য ঠাকুর স্বামী তুরিয়ানন্দজি ডাইরেক্টলি ওটা জিজ্ঞেস না করে শুধু বলেছে আচ্ছা তুমি কোথায় এখন থাকছো, না বলেছে আমি ঠাকুর বাড়ি, মানে তার মানে তুমি এখন ভালো হয়ে গেছো, সেরকম এটা বলেন। আর ওখানে তিনি 1 বছর ছিলেন। তো আর আরো কয়েকজন ব্রহ্মচারী ওখানে থাকতো। তুরিয়ানন্দজি তাদেরকে ট্রেনিং দিতেন। একদিন স্বামী তুরিয়ানন্দজি রাস্তা দিয়ে যাচ্ছেন, পেছন পেছন 4-5 জন ব্রহ্মচারী তার পেছন পেছন যাচ্ছে। একজন নতুন ব্রহ্মচারী, তিনি রাস্তায় দেখলেন ওটা দুতলা খুব সুন্দর বাড়ি। তিনি অন্য ব্রহ্মচারী ভাইদের বলছে দেখছো কি সুন্দর দোতলা বাড়ি ইত্যাদি। আর স্বামী তুরিয়ানন্দজি ওটা শুনলেন, তিনি পেছন দিকে তাকালেন, বলছেন এটা তুমি দেখলে এটা তো তোমার, তার মানে তোমার একটা ভেতরে সে ডিজায়ার আছে, আশা আছে, তোমার একটা এটা হলে এটা কিচ্ছু এটা 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 করবে না, তোমার মাথায় যাতে না আসে, তুমি তো সব ত্যাগ করেছো, কোনটা সুন্দর বাড়ি কোনটা কি বাড়ি তোমার তার সঙ্গে কি সম্পর্ক, যে করেছে তো তার ব্যাপার, তোমার তো এটা নেই, তুমি সবসময় ঈশ্বরের চিন্তা করবে। এরকম স্বামী তুরিয়ানন্দজি তাদেরকে শেখাতেন। আর যখন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ বারাণসীতে ছিলেন 1920 সালে, তখন খবর এলো শ্রী শ্রী মা শারদা দেবী তিনি বাগবাজারে আছেন, শরীর খুবই খারাপ। তখন তিনি ছুটে ছুটে চলে এসেছেন বেলুমাঠে। আর মায়ের শরীর যায় 20 জুলাই 1920-তে। আর উনি প্রত্যক্ষ ভাবে তিনি ওটা বর্ণনা করলেন তখন কি হলো কি না হলো। আর যখন মায়ের শরীর গেল, তারপরে নৌকো করে বাগবাজার থেকে মায়ের শরীরটা ওখানে আনা হলো যেখানে মায়ের মন্দির আছে। তখন ওই জায়গা, তখন তো মায়ের ঘাট ছিল না, ওটা অনেক পরে করা হচ্ছে। আর নদীটা এরকম ছিল, তাই ওটা একদম নদী ওখান পর্যন্ত জল আসতো। তো ওখানে একটা চিতা তৈরি করা হলো, মাকে ওখানে রাখা হলো, আর তারপরে দাহ করা হলো। যখন দাহ চলছিল তখন দেখা গেল ওই দিকে বারানগরের দিকে দেখা গেল খুব কালো মেঘ আর বৃষ্টি নামতে লাগলো, খুব জোর বৃষ্টি চলছে, একদম গঙ্গা মাঝ পর্যন্ত বৃষ্টি এসে গেছে। কিন্তু দেখা যাচ্ছে এই পথে এদিকে দেখা যাচ্ছে তখন খুব রোদ আছে ইত্যাদি। তারপর যখন শেষ হলো তখন তো একটা জল দিতে হবে, স্বামী শারদানন্দজি ওখানে আছেন, তিনি অপেক্ষা করছেন না জল দেবেন। কিন্তু ওখানে একজন তান্ত্রিক ছিল, বলছে না না এরকম নেই, এটা একটা আগুন নেবানোর জন্য এটা তান্ত্রিক ভাবে আমরা করব, ওটা কয়েকটা জিনিস লাগবে, এটা বেলুর বাজারে ওটা একজনকে পাঠানো হলো ওটা কিনতে। কিন্তু দেখা গেলো দেরি হচ্ছে, এদিকে যে কোনো সময় বৃষ্টি নামবে। তখন স্বামী নির্মলানন্দজি তিনি শারদানন্দজিকে বলছেন মহারাজ আপনি এটা এটা আগুনটা এটা নিভিয়ে দিন। তারপরে যেখানে একটা সাধু ব্রহ্মচারী ছিল তাদের সবাই হাতে একটু জল ছিল, যখন শারদানন্দজি জলটা ডাললেন সঙ্গে সঙ্গে প্রচন্ড বৃষ্টি হলো, আর কাউকে আর দিতে হয়নি, সবাই ভিজে গেলে আর সবাই চলে গেল ওখান থেকে। এ দেখুন মা সব নিজে ব্যবস্থা করলেন। তারপরে রাজা মহারাজ আবার তিনি ওখানে বারাণসীতে গেলেন। আর
এই যে স্বামী বীরেশ্বরানন্দজি আবার বারাণসীতে ফিরলেন, তখন ওখানে রাজামাজ আছেন, ওনার জন্মদিন ওখানে পালন করছে। একটা ওখানকার সাধু ব্রহ্মচারী একটা মুকুট তৈরি করলো, রাজামাজকে পরিয়ে দিল, একটা মালা পরিয়ে দিল। তো বেশ উনি খুব খুশি। তখন স্বামী শুদ্ধানন্দজি, তিনি জেনারেল সেক্রেটারি, উনিও ওখানে আছেন আর বাগানে আছেন। তাকে মজা করার জন্য রাজামাজ বলছেন, এটা মুকুট আর এ মালা তোমরা শুদ্ধানন্দজিকে পরিয়ে দাও। তারপরে যখন পড়ানো হলো, তখন রাজামাজ ওখানে এসে ওটা দেখে না একটা মুচকে হাসছে। তখন শুদ্ধানন্দজি বুঝছেন এ মজা পেছনে রাজামাজ এটা নিজে আছে। তারপরে ওখানে খবর এলো বেলুমাঠ থেকে, স্বামী বীরেশ্বরানন্দজিকে বলা হলো তোমাকে মায়াবতী যেতে হবে, ওখানে ট্রান্সফার। তখন তিনি মায়াবতীতে গেলেন, সঙ্গে ছিলেন স্বামী শুদ্ধানন্দজি, উনিও গেলেন। আর স্বামী বিশুদ্ধানন্দজি, উনি ওখানকার কর্মী ছিলেন, উনিও কোনো কাজে এসলেন। ওরা তিনজন ওখানে গেল। আর ভরত মহারাজ স্বামী অভয়ানন্দজি, উনি ওখানকার কর্মী ছিলেন মায়াবতী অদ্বৈত আশ্রমে। ভরত মহারাজ এদের তিনজনকে ওখানে রিসিভ করলেন। আর তারপরে শুদ্ধানন্দজি ফিরে এলেন। আর স্বামী বীরেশ্বরানন্দজি ওখানে প্রায় প্রায় 2-3 বছর ওখানে ছিলেন, ওখানে কাজ করতেন ওখানে। তখন প্রেসিডেন্ট ছিলেন স্বামী মাধবানন্দজি মহারাজ। আর ওখানে সবকিছু কাজ করতে হতো, আর ক্লাস হতো, বাগান করতেন সবকিছু। আর মাঝে মাঝে সাউথ ইন্ডিয়ান কিছু খাবার তৈরি করতেন, মিষ্টি তৈরি করতেন, সাধু ব্রহ্মচারীদের খাইয়ে দিতেন। এছাড়া ওখানে প্রবুদ্ধ ভারত এডিটোরিয়াল ডিপার্টমেন্ট ওখানে ছাপা হতো, সেটা পোস্ট অফিসে পাঠাতে হয় লোহাঘাটে, নিজে প্যাক করে। অনেক সময় পোস্টম্যান থাকতো না, উনি নিজে কাঁধে করে সে লোহাঘাট 9 কিলোমিটার হেঁটে হেঁটে যেতেন আর আবার চলে আসতেন ইত্যাদি। সেভাবে উনি খুব কষ্ট করেছেন। তার সাথে স্বামী মাধবানন্দজি মহারাজ তখন কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ, তখন 8টা ভলিউম ছিল, 7টা ভলিউম ছিল, তখন ওটা ইন্ডেক্স উনি তৈরি করছিলেন। আর স্বামী বীরেশ্বরানন্দজিকে তিনি বলেন তুমি আমাকে সাহায্য করো, তাকে তিনি সাহায্য করছিলেন। তারপরে ওখানে একটু খেলাধুলো সব ব্রহ্মচারী সাধুরা সব করতেন। আর মহারাজের যেটা খুব ইন্টারেস্ট ছিল, আর তো ওখানে কোনো মানুষ নেই, কেউ নেই, সেই জন্য এভাবে তারা ওটা জীবনযাপন করতো। আর মহারাজ একটা বই যেটা খুব পছন্দ করতেন, সেটা হচ্ছে প্র্যাকটিস অফ দ্য প্রেজেন্স অফ গড বাই ব্রাদার লরেন্স। তিনি একজন খ্রিস্টান ফাদার ছিলেন। তিনি কি করে সেবা মাধ্যমে কি করে ভগবানকে পাওয়া যায়, সে বইটা তিনি লিখেছেন, প্র্যাকটিস অফ দ্য প্রেজেন্স অফ গড, খুবই পপুলার। মহারাজ বলতেন কিভাবে সেবা করতে, তোমরা এই বইটা পড়ো। তারপর ওখানে মায়াবতীতে সে 1.5 বছর থাকা পরে তখন কলকাতা ব্রাঞ্চ, তখন ওয়েলিংটন লেনে ছিল, জাস্ট সদ্য সেটা আরম্ভ হয়েছে। ওখানে স্বামী আত্মবোধানন্দজি ছিলেন, সত্যেন মহারাজ, তিনি ওটা দায়িত্ব ছিলেন। আর ওখানে পাবলিকেশন কাজ অনেক হতো এতে। তিনি পেরে উঠছেন না, তিনি স্বামী মাধবানন্দজি মহারাজ প্রেসিডেন্টকে তিনি চিঠি লিখলেন, আমি পেরে উঠছে না এত কাজ ইত্যাদি, আপনি অন্য কাউকে এখানে পাঠান। তারপরে স্বামী বীরেশ্বরানন্দজি মায়াবতী থেকে এসে কলকাতা অদ্বৈত আশ্রম ওয়েলিংটনে ওখানে উনি থাকলেন। তারপরে ওখানে ম্যানেজার হলেন, প্রায় 5 বছর ওখানে তিনি কাজ করছিলেন ওখানে। আর ওনার সময় অনেক নতুন নতুন বই হলো, আর তিনি অনেক প্রচার করে বই সার্কুলেশন অনেক বাড়লো, অনেক বিস্তার হলো ওখানে। তারপরে স্যান ফ্রান্সিসকোতে যখন স্বামী বিবেকানন্দ যখন গেলেন আমেরিকা, 1894 উনি প্রথম বিদেশে একটা শাখা খুললেন, সেটা হচ্ছে নিউ ইয়র্কে, বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক। 1894 উনি স্টার্ট করলেন। স্বামী বিবেকানন্দ যখন সেকেন্ড বার যখন গেলেন বিদেশে, তখন স্যান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়াতে উনি ওখানে আরেকটা স্টার্ট করলেন, আরেকটা আশ্রম। তারপরে ওটা স্বামী ত্রিগুণাতীতানন্দজি গেলেন, ওনার শরীর যাওয়ার পরে তারপরে স্বামী প্রকাশানন্দজিকে পাঠানো হলো। তিনি অদ্বৈত আশ্রম মায়াবতীতে ছিল, ওনাকে ওখানে পাঠানো হয়েছিল। তারপরে তার শরীর খারাপ, শেষের দিকে তিনি বেলুমঠকে চিঠি লিখলেন, আপনারা একটু লোক পাঠান,
আর আমার শরীর ভালো নেই, তখন বেলুমঠ সিদ্ধান্ত নিল তাহলে স্বামী বীরেশ্বরানন্দ জি আছেন, তাহলে ওনাকে পাঠানো হবে। তখন মোটামুটি সব ঠিক হয়ে গেছিল। আর তারপরে হঠাৎ করে স্বামী প্রকাশানন্দ জি শরীর যায়। তখন বেলুমঠ সিদ্ধান্ত নিল না, মায়াবতীতে স্বামী মাধবানন্দ জি আছেন, তাহলে ওনাকে পাঠানো হোক। তারপরে স্বামী মাধবানন্দ জি তখন গুজরাতে গেছেন, রাজকোট। তখন ওখানে নতুন উনি আশ্রম করলেন, প্রথম আশ্রম ওখানে রাজকোট করলেন। আর তিনি বীরেশ্বরানন্দজিকে বলেন, তুমি মায়াবতীতে যাও, কি কি করতে, কি কাজ ওখানে পেন্ডিং আছে, আমি আর যেতে পারছি না, আমি বেলুমঠে গিয়ে ওখান থেকে আমি বিদেশে যাব। তো সেরকম স্বামী বীরেশ্বরানন্দজি, তখন তার বয়স 35, যখন তিনি অদ্বৈত আশ্রম মায়াবতী প্রেসিডেন্ট হলেন। আর প্রেসিডেন্ট থাকাকালীন উনি খুব ওখানে পরিশ্রম করলেন। আর স্বামী পবিত্রানন্দজি উনি এডিটর ছিলেন, তিনি খুব ডিসিপ্লিনেরিয়ান ছিলেন, একদম ঘড়ি কাঁটার মতন তিনি চলতেন। আর স্বামী বীরেশ্বরানন্দজি ভাবলেন না, একটু ওকে একটু একটু মজা করতে হবে। তিনি কি করলেন, ঘড়ি, মায়াবতী একটা ঘড়ি ছিল, সে কাঁটাটা একটু এগিয়ে দিলেন, কেন 12টার সময় ঘন্টা পড়বে। আর যখন তিনি দেখলেন পবিত্রানন্দজি, তো দেখলেন আচ্ছা টাইম তো অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি উনি গেলেন ওটা স্নান করতে। ওখানে একটা বিশাল বড় কড়াই ছিল, তাতে জল ঢেলে ওখানে 24 ঘন্টা ওটা আগুন, ওটা এটা জলটা ফোটানো হতো, আর ওটা দিয়ে স্নান হতো। উনি যখন গেলেন দেখলেন না, ওটা জলটা খুব ঠান্ডা, কেউ তো জলটা ওখানে চাপিয়ে দেয়নি। এখন তাড়াতাড়ি কোনো রকম ঠান্ডা জলে করে যখন এলেন, দেখুন সব সাধুরা ওটা খেতে বসেছে ডাইনিং হলে। তখন বীরেশ্বরানন্দজি মহারাজ ওকে বলেন, ভূপেন, তার নাম ছিল, ডাকনাম ভূপেন, আচ্ছা ভূপেন কি ব্যাপার, আজকে তোমার দেরি হলো? তিনি মাথা নিচু করে বললেন, না আমি ভুলে গেছিলাম, কাজে খুব ব্যস্ত ছিলাম, এর মধ্যে টাইমটা। তখন সবাই হাসাহাসি করলো। তখন তিনি বলছিলেন না, স্বামী বীরেশ্বরানন্দজি তার সঙ্গে এটা মজা করলেন, ঘড়িটা একটু এগিয়ে নিয়েছিলেন, এত এটা ছিল। এছাড়া ওখানে তখন প্রবোধভাতে তিনি অনেক আর্টিকেল লিখতেন। প্রথমে তিনি ব্রহ্মসূত্রাস, শঙ্কর ভাষ্য, তিনি সিরিয়ালাইজ করলেন প্রবোধ ভারতে। তারপর সেটা বই আকারে তখন বেরোলো। তারপর উনি আরেকটা বই ধরলেন, সেটা হচ্ছে শ্রী ভাষ্য, ব্রহ্মসূত্রের উপরে রামানুচার্য কমেন্ট্রি, সেটা তিনি অনুবাদ করলেন। আর ধারাবাহিক তিনি প্রবোধ ভারতে ওটা ছাপা হচ্ছে, ছাপতে নিতে। তারপর তিনি আরেকটা বই যেটা অনুবাদ করলেন, সেটা হচ্ছে শ্রীধর স্বামী টিকা গীতা উপরে। শ্রীধর স্বামী তিনি অদ্বৈতবাদী ছিলেন, কিন্তু মাধ্বাচার্য উনি ওটা পড়েছিলেন, সেই জন্য তার গীতা স্পেশালিটি অদ্বৈত, বেদান্ত আর ভক্তি, এটা মিশ্রিত ভাবে তিনি ওটা কমেন্ট্রি লিখেছেন, যেটা খুবই সহজ, গীতা পড়তে গেলে ওটা খুব ভালো লাগে ইত্যাদি। সেই জন্য উনি এটা 3টা বই ওটা বার করেছিলেন। এছাড়া স্বামী বেদান্ত সার, যেটা স্বামী নিখিলানন্দজি তিনি অনুবাদ করেছিলেন, স্বামী বীরেশ্বরানন্দজি ওটা এডিটিং করে ওটা ছাপা হয়েছিল। এছাড়া উনি সাধু ব্রহ্মচারীদের ক্লাস নিতেন, ব্রহ্মসূত্রের উপরে আর নারদী ভক্তি সূত্রের উপরে তিনি ক্লাস নিতেন। এভাবে তিনি সবাইকে ট্রেনিং দিতেন। এছাড়া আমাদের স্বামী বিবেকানন্দ, যেটা মায়াবতী অদ্বৈত আশ্রম যে উদ্দেশ্য নিয়ে উনি তৈরি করেছিলেন, ইট উইল বিকাম এ মিটিং গ্রাউন্ড অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এটা ইস্ট আর ওয়েস্টে এটা এখানে মিশ্রণ হবে। বিদেশ থেকে ছেলেরা আসবে, তারা ভারতে সে ঐতিহ্য ওরা শিখবে, শাস্ত্র পড়বে, সবকিছু ওরা শিখবে। আর যারা ইন্ডিয়ান্স থাকবে, ইন্ডিয়ান সাধু ব্রহ্মচারী, তারা মায়াবতীতে গিয়ে ওরা সব বেদ বেদান্ত পড়বে, নিজেকে তৈরি করবে, ওদেরকে বিদেশে পাঠানো হবে। তো সেই জন্য এই অদ্বৈত আশ্রম মায়াবতী থেকে অনেক সাধুদেরকে বিদেশে পাঠানো হয়েছে, এখনো সেই ট্র্যাডিশনটা চলছে। সেই জন্য বীরেশ্বরানন্দজি মহারাজ ওটা আরম্ভ করেছিলেন। ওখানে যত সব সাধু ব্রহ্মচারী আছে, সবাইকে আধ ঘন্টা ওটা লেকচার দিতে হবে পর। আর উনি প্রিজাইড করতেন। আর ওনার থাকতে বেশ বড় বড় সাধু তখন ছিল। পবিত্রানন্দজি ছিলেন, শ্রীবাসানন্দজি ছিলেন, যার নাম ছিল আগে নারায়ণ আয়েঙ্গার। মায়ের কাছে তিনি যেতেন, আর মায়ের জন্য না উনি 1 লাখ টাকা ওখানে ফান্ড করেছেন, ওটা দিয়ে আমাদের তারপরে ব্যাঙ্গালোর আশ্রমে অনেক এটা হলো। আর মায়ের সেবার জন্য উনি টাকা দিতেন। তারপরে উনি সন্ন্যাস নিয়ে মা নিজে তাকে গেরুয়া দিলেন, তিনি বড় একজন অফিসার ছিলেন।
তারপর বলেছে যখন তুমি রিটায়ার করবে, তিনি বিয়ে থা করেছিলেন কিন্তু মায়ের বিশেষ কৃপা তাকে গেরুয়া দিলেন, যখন তুমি রিটায়ার করো তুমি সন্ন্যাস হয়ে। তার নাম পড়লো স্বামী মহাপুরুষ মাঝের কাছে সন্ন্যাস নিয়ে স্বামী শ্রীবাসানন্দ। তিনিও তখন মায়াবতীতে ছিলেন। তারপরে স্বামী বিমুক্তানন্দ, যিনি শারদা পীঠ করলেন, খুব পণ্ডিত মানুষ ছিলেন, খুব উচ্চ ধরনের সাধু ছিলেন, তিনিও ওখানে ছিলেন, পোস্টেড ছিলেন। সেরকম নিখিলানন্দজি ছিলেন, অশোকানন্দজি ছিলেন, আর স্বামী এটা বীরেশ্বরানন্দজি মহারাজ, তাদের সবাইকে এটা বলতেন সবাই তোমরা লেকচার দাও, এভাবে সবাইকে তিনি তৈরি করেছেন। তারপরে 1929-এ তিনি ট্রাস্টি হলেন, আর ট্রাস্টি হওয়ার পরে কিছুদিন পরে তাকে বেলুমঠে ডাকলো, না তোমাকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হতে হবে। তারপর তিনি বেলুমঠে এলেন। আর যখন মায়াবতী ছিলেন তখন সব থেকে বড় কাজ উনি করলেন, মাদার সেভিয়ার, তিনি 1903 সালে ওখানে একটা ছোট্ট একটা ডিসপেন্সারি মতন করেছিলেন। কারণ গ্রামে দূর দূর থেকে লোক আসতো, কোনো চিকিৎসা নেই, তিনি নিজে কিছু ওষুধ সবাইকে একটু দিত। তারপর ওখানে একটা রেগুলার একটা ডিসপেন্সারি হতো, তৈরি হলো, একটা ডক্টর আসতো, কিন্তু খুবই ছোট। বীরেশ্বরানন্দজি মহারাজ ওখানে কষ্ট করে একটু নিচে ওখানে একটা হসপিটাল তৈরি করলেন, বড় হসপিটাল তৈরি করলেন। তার একটা ইতিহাস আছে, মুরবি রাজা তিনি কৈলাস মানসরোবর যাচ্ছেন, কারণ মানসরোবর, কৈলাস মানসরোবর যেতে গেলে ওই মায়াবতী হয়ে যেতে হতো। সেই জন্য সে মুরবি রাজা উনি ওটাই দিকে পিথোরাগড় পেরিয়ে অনেক দূরে চলে গেছেন। তার শরীর খারাপ হয়, তখন অনেক জায়গায় জিজ্ঞেস করা আছে এখানে কোথাও চিকিৎসা হয়, কোথাও হসপিটাল আছে, বলছে না এখানে কোথাও নেই, আপনাকে আবার অনেকটা ফিরে যেতে হবে, ওখানে মায়াবতী একটা জায়গা আছে, ওখানে একটা হাসপাতাল আছে, ওখানে যদি ওরা কিছু করতে পারে। তখন তাকে ঘোড়া করে নিয়ে এলো, আর এটা কাঁধে করে একটা এটা এটা নিয়ে এলো, 4 জন করে মায়াবতীতে তাকে ভর্তি করা হলো। তিনি ভালো হলেন। তারপরে তিনি আবার মুরবিতে গেলেন, রাজকোটের কাছে, যেখান থেকে বেশিরভাগই আমাদের টাইলস যেটা আসে, কামড়গুলি, পোর্সিলিনগুলি সব ওখান থেকে এখন আসে। তো উনি ছোট একটা রাজা ছিলেন, আর মায়াবতী জন্য তার প্রাণটা বেঁচে গেল। তারপরে যখন ওখানে ফিরে গেলেন মুরবিতে, গুজরাট, ওখান থেকে তিনি 1 লক্ষ চেক পাঠালেন মায়াবতী সেবার জন্য। এটাতে সে টাকা দিয়ে একটা হসপিটাল করা হলো। আর সে চেকটা যখন এলো তখন স্বামী বীরেশ্বরানন্দজি কোথাও ম্যাড্রাসে গেছেন প্রচারের জন্য, আর যখন এলেন দেখলেন একটা চেক পড়ে আছে একটা খামের মধ্যে, কেউ খুলেনি, যেহেতু ওনার পার্সোনাল নামে ছিল। তারপরে যখন উনি খুললেন দেখলেন ওটা ডেটা এক্সপায়ার হয়ে গেছে। এখন কি করবেন? আবার চিঠি লিখে সে মুরবি রাজাকে পাঠালেন, আপনি যখন এটা খাম পাঠালেন, এখানে যেহেতু আমার নাম ছিল, এখানে কেউ খুলেনি, দেখলাম ওটা চেক পাঠিয়েছেন, এর মধ্যে ডেটটা পেরিয়ে গেছে, আপনি দয়া করে নতুন চেকটা পাঠিয়ে দিয়ে দেবেন, এটা ডেটটা পাল্টে। ইতিমধ্যে সে রাজা গেছে লন্ডনে বেড়াতে, তো সেই জন্য ওটা অনেকদিন ওখানে সে চিঠিটা ছিল। তারপর সে রাজা আবার ফিরে তখন উনি চেকটা পাঠিয়েছিলেন। সেই জন্য গুজরাটের সঙ্গে আমাদের খুব মায়াবতী অদ্বৈত আশ্রমে খুব একটা ছিল। নিখিলানন্দজি যেতে ওখানে প্রচার করতেন, তবে মায়াবতীতে এই যে আমাদের মাধবানন্দজি মহারাজ গেলেন মায়াবতী থেকে, উনিও প্রচার করে আর রাজকোট আশ্রমটা তিনি স্টার্ট করলেন। এটা একটা বড় একটা কাজ ওখানে করেছিলেন। আর সব মিলে প্রায় বীরেশ্বরানন্দজি মহারাজ 16 বছর কলকাতা অদ্বৈত আশ্রম আর মায়াবতীতে তিনি ছিলেন, আর অনেক কাজ করলেন। একবার তারপর তিনি 1 বছরের ছুটি নিলেন তপস্যা করার জন্য, গেলেন ঋষিকেশ, ওখানে 1 বছর তপস্যা করলেন। তারপরে উনি খবর পেলেন স্বামী কল্যাণানন্দ, যাকে স্বামী বিবেকানন্দ পাঠিয়েছিলেন কানকাল হরিদ্বারে, বললেন দেখো আমি সব ওদিকে হরিদ্বার, কানকাল হরিদ্বার, ওদিকে ঋষিকেশ খুব ঘুরেছি, অনেক সাধুরা তারা তাদের কেউ চিকিৎসা কেউ করছে না, জাস্ট এমনি গঙ্গাধারে পড়ে থাকে, তারপর মরে, সেই জন্য চিকিৎসা অভাবে ওদের খুব কষ্ট হয়, তুমি যাও দেখো তুমি ওদের চিকিৎসা করো। আর ইউ ফরগেট বেঙ্গল, আর কলকাতা বেঙ্গলকে তুমি একদম তুমি ভুলে যাও। যে গুরুর আদেশ নিয়ে উনি ওখানে গেলেন, আস্তে আস্তে উনি হাসপাতাল ওখানে করলেন, আর
রাজা মহারাজ, তারপরে মহাপুরুষ মহারাজ, তুরিয়ানজি, সুদানজি, অনেকেই বলো তুমি একবার বেলুমঠে এসো। বলছেন না, আমার গুরু আদেশ আছে, তুমি বেঙ্গলটা তুমি ভুলে যাও, তুমি ওখানে পড়ে থাকো। এইভাবে তার অদ্ভুত জীবন ছিল। আজকে প্রায় ধরুন 125 বছর হলো, এখন বিশাল বড় একটা হসপিটাল হয়েছে। তার শরীর খুব খারাপ, তিনি গেছেন এখানে মসুরিতে গেছেন। আর বীরেশানন্দজি কাছে ঋষিকেশ আছে, যখন তিনি খবর পেলেন কল্যাণানন্দজির শরীর ভালো নেই, তিনি ওখানে ছুটে ছুটে গেলেন, সেবা করেন। কয়েকদিনের মধ্যে তার শরীর চলে যায়। তিনি নিজে তার শরীরটা, বডিটা নিয়ে এলেন কানখালে, আর ওখানে দাহ সংস্কার করে তারপরে তিনি আবার ঋষিকেশে কিছুদিন থেকে, আর তারপরে বেলুমার থেকে ডাক পড়লো, না আপনাকে এখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হতে হবে। তখন বলা হতো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তারপর তিনি ওখানে এলেন। আর তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজন থাকতো। ওদের মেইনলি কাজ থাকতো আমাদের এই যে ভারতবর্ষে অনেকগুলো সেন্টার আছে, ওখানে ইন্সপেকশন গিয়ে তোমরা দেখো কিভাবে ওটা ইমপ্রুভ করা যায়। সেই জন্য স্বামী বীরেশ্বরানন্দজি কাশিতে গেলেন। ওখানে একজন আত্মবোধানন্দজি ছিলেন, সত্যেন মহারাজ। ওখানে উনি তো হাসপাতাল চালাচ্ছেন, কিভাবে ওটা ইমপ্রুভ করা যায়। সেই জন্য স্বামী বীরেশ্বরানন্দজি ওখানে গেলেন, ওকে সব দেখাচ্ছেন কিভাবে করতে কি না করতে সেভাবে। তারপরে উনি ওখান থেকে এলেন, আবার ভুবনেশ্বর গেলেন উড়িষ্যাতে, তারপরে ম্যাড্রাস গেলেন। তখন World War II আরম্ভ হলো। তখন জাপানিজ গভর্নমেন্ট, জাপানিজ, তারা সিঙ্গাপুর আক্রমণ করলো, তারপর মালয়েশিয়া ওদিকে আক্রমণ করলো, আর বার্মা পর্যন্ত তারা এসে গেছে। তারপরে ক্যালকাটা, পোর্ট ব্লেয়ার আর চেন্নাই উপর তারা বম্বার্ডমেন্ট করছে। ম্যাড্রাসে রামকৃষ্ণানন্দজি ঠাকুরের অস্থি নিয়েছেন। তখন খুব চিন্তা আছে, যদি আশ্রমের উপর যদি বম্বার্ডমেন্ট হয় তখন কি হবে। তখন বীরেশ্বরানন্দজি জাস্ট ওখানে গেছেন, বলছেন না ওখান থেকে ওরা একটু দূরে, প্রায় 85 কিলোমিটার দূরে চিঙ্গলপট্টু ডিস্ট্রিক্টে ওখানে আমাদের একটু জমি ছিল, ওখানে ঠাকুরকে নিয়ে গেলেন আর তার অস্থিতে নিয়ে গেলেন। যখন যুদ্ধটা একটু কমে গেল তখন পরে আবার তিনি ম্যাড্রাস মঠে তিনি আবার এসে তারপরে আবার বেলুমঠে এলেন। তারপরে বহুদিন তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন। তখন মাধবানন্দজি তখন আবার প্রেসিডেন্ট ওখানে এসেছেন, যেমন অদ্বৈত আশ্রমে ইনি ম্যানেজার, মাধবানন্দজি প্রেসিডেন্ট। সেরকম আবার বেলুমঠে মহারাজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আর মাধবানন্দজি ছিলেন জেনারেল সেক্রেটারি। তো অনেক লোক আসতো, যা কিছু কাজ থাকতো। মাধবানন্দজি মাঝে বীরেশ্বরানন্দজি উপরে খুব বিশ্বাস ছিল, তার কিন ইন্টেলেক্ট ছিল, সেই জন্য যে কোনো জায়গায় সবাইকে ওখানে পাঠিয়ে দিতেন। স্বামী ভূতেশানন্দজি মহারাজ উনি রাজকোটে বহুদিন ছিলেন, একবার কাজে এসছেন মাধবানন্দজির কাছে, বলছেন না তুমি প্রভুর কাছে যাও। উনি নিজে বলছেন, বলছেন মহারাজের এত বিশ্বাস ছিল প্রভু মহারাজের উপর, না কিছু হলে বলতেন না ওখানে যাও। আর যারা ইয়াং ব্রহ্মচারী সাধু বীরেশ্বর মাধবানন্দজির কাছে যেতেন না, বলছেন না প্রভুর কাছে যাও। ওরা ভাবতো হয়তো বেলুমঠে মন্দির আছে, হ্যাঁ ঠাকুর, হয়তো মহারাজ বলছেন ওখানে প্রভুর কাছে যাও, উনি সব সমাধান করে। কিন্তু যারা জানতো ওরা ওটা প্রভু মাঝের কাছে এসে উনি ওটা সমাধান করতেন। তো তারপরে তারপরে মহারাজ রিলিফ খুব ভালোবাসতেন। কোথাও কোনো কিছু আপদ বিপদ হলে না তিনি লোকজন পাঠিয়ে তিনি ওটা রিলিফ করতেন। একবার উড়িষ্যাতে কিছু হয়েছে, দুর্ঘটনা হয়েছে, রিলিফ করতে হবে। তখন আমাদের দেওঘর আশ্রমে একজন ছিলেন স্বামী অমৃতাত্মানন্দজি, অনাদি মহারাজ। ওখানে রেজিডেন্সিয়াল স্কুল, সে তো তুরিয়ানন্দজির সময় হয়েছিল প্রথম রামকৃষ্ণ মঠ মিশনে ওটা রেজিডেন্সিয়াল স্কুল যেটা। তারপরে অনেক দূর দূর থেকে অন্য অন্য স্টেট থেকে ওখানে ছেলে ভর্তি হয়। তো তারপরে যখন ছুটি হয়, হয়তো দুর্গাপূজার সময় ছুটি হয় বা উইন্টার সময় ছুটি হয়, তখন একজন ব্রহ্মচারী একজন মহারাজ ওদেরকে দল মিলে হয়তো কলকাতা পৌঁছে দিল, কেউ হয়তো গুয়াহাটি, কেউ হয়তো দিল্লি ইত্যাদি পৌঁছে দেয়। সেরকম অনাদি মহারাজ স্বামী অমৃতাত্মানন্দজি উনি অনেক ছেলেদেরকে হাওড়াতে পৌঁছে দিয়ে এলো, ওদের বাবা মা এসে ওখানে ওদেরকে নিয়ে গেল ওখান থেকে। তারপর উনি বেলুমঠে এসেন। তারপরে বীরেশ্বরানন্দজি মহারাজ খবর শুনলেন, না উনি ওটা বেলুমঠে এসে সব মন্দির দর্শন করতে, খবর পাঠায় ওকে ডেকে নিয়ে এসো। তারপর বলিস আচ্ছা কি ব্যাপার তুমি এসো এখানে, শুনলাম। বলছে মহারাজ এটা ছেলেদেরকে নিয়ে এসছি, সারা রাত জেগেছিলাম,
হাওড়া স্টেশন নেবে, ওখান থেকে এটা এসছি, খুব টায়ার্ড ইত্যাদি। বলছে না আমি শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি যাও, আমাদের দুজন লোককে পাঠাতে হবে উড়িষ্যা রিলিফ করতে, রেলওয়ে টিকিট দুটো তুমি কিনে নিয়ে এসো। তো বলছে আমি এত টায়ার্ড ইত্যাদি, সারা রাত ঘুমোইনি। তো আমি গিয়ে হাওড়া স্টেশন পৌঁছে দেখলাম বিশাল বড় লাইন টিকিট পাওয়ার জন্য। আমি দেখলাম তাহলে তো আজকে তো এটা হবে না, টিকিট শেষ, এর মধ্যে টিকিটটা শেষ হবে। তখন সুপারিনটেন্ডেন্ট যে ছিল ওর কাছে গেলাম, বলছে আমার খুব দরকার দুটো টিকিট, আমরা রিলিভ করতে যাচ্ছি। বলে আপনি বসুন, পয়সা দিন। বলছেন 10 মিনিটের মধ্যে উনি দুটো টিকিট দিয়ে আমি তাড়াতাড়ি ছুটে বেলুমাঠে এলাম, বীরেশ্বরানন্দ মহারাজকে দিলাম, আর উনি খুব খুশি হলেন, আর দুজনকে পাঠানো হলো ওখানে রিলিফ করতে। মাঝখানে স্বামী মাধবানন্দজি মহারাজের 1949 থেকে 1951 2 বছর তার শরীর খুব খারাপ ছিল। তখন বীরেশ্বরানন্দজি মহারাজ, তখন উনি জেনারেল সেক্রেটারি হলেন ইন্টারিম পিরিয়ডে। তারপরে পরে মাধবানন্দজি মহারাজ আবার হলেন, তারপরে তিনি প্রেসিডেন্ট হলেন মাধবানন্দজি মহারাজ। তখন বীরেশ্বরানন্দজি মহারাজ দীর্ঘকাল তিনি জেনারেল সেক্রেটারি পরে হলেন, 6-7 বছর হলেন। তারপরে মাধবানন্দজি মহারাজের যখন শরীর যায় 1965-66 যায়, তখন বীরেশ্বরানন্দজি মহারাজ প্রেসিডেন্ট হলেন ওটা। আর 19 বছর উনি ছিলেন। সব থেকে ম্যাক্সিমাম টাইম ছিলেন রাজা মহারাজ 21 বছর। তারপরে আমরা দেখছি স্বামী বীরেশ্বরানন্দজি দীর্ঘ 19 বছর প্রেসিডেন্ট ছিলেন। আর প্রেসিডেন্ট থাকার সময় তো উনি অনেক জায়গায় যেতেন, দীক্ষা দিতেন, অনেক ভক্তরা তার কাছে আসতো, মানে খুবই উপকৃত হয়েছেন। এটা বর্ধমানে একজন ভদ্রলোক ছিলেন সুধীর পাল। সুধীর পাল, তার এটা রাইস মিল ছিল, খুব ধনী লোক ছিল। তিনি মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন। তিনি একদিন হঠাৎ করে আনকনসিয়াস হয়ে, তার প্যারালিসিস হয়ে তার অজ্ঞান হয়ে গেলেন, পড়ে গেলেন ইত্যাদি। তার দুটো মেয়ে তারা কানাকাটি করছে, তারা বীরেশ্বরানন্দজি মহারাজকে ফোন করছে, বারবার ফোন করছে, বলে বাবা এরকম পড়ে গেছেন, প্যারালিসিস হয়ে গেছে, ডক্টরকে ডাকা হচ্ছে। আর উনি বলছেন, তিনি জবাব দিয়েছেন, বলছেন 48 ঘন্টা না গেলে কিছু আমি বলতে পারবো না। আর তারা অস্থির হয়ে যাচ্ছে, বাবা মরে গেলে কি হবে, কেন ডক্টর তো অলরেডি। আবার বারবার ফোন করছে, তিনি বারবার বলছেন না ঠাকুরকে উপর ছেড়ে দাও, সব ঠিক হবে। না না মহারাজ আপনি আশীর্বাদ করুন। তারপরে বলেছে ঠিক আছে আমি তো বলছি ওটা ভালো হবে। ঠিক 48 ঘন্টা পরে তার হঠাৎ করে হুঁশ এলো, চোখটা খুললেন, দেখলেন আশাপাশে অনেক আত্মীয় স্বজন ইত্যাদি সব দেখছে। বলছে কি ব্যাপার, এত লোক এখানে কেন? তখন ওরা বলছে না আপনার শরীর খারাপ হচ্ছে, আপনার অজ্ঞান হয়ে গেছেন, 48 ঘন্টা পরে আপনার হুঁশটা এসে ইত্যাদি। তখন মহারাজের উপরে তার খুব এটা ইয়ে হলো, মানে মহারাজের আশীর্বাদের জন্য আমি বেঁচে গেছি, তার বাঁচবার কথা ছিল না। তারপর পরবর্তীকালে সে বাড়িটা বাজে প্রতাপপুরে, যেটা ওনার বাড়িটা, সেটা রামকৃষ্ণ মিশনকে দিল, ওখানে এখন আমাদের আশ্রমটা। এটা ছিল তার সে মহারাজের সে গুরু শক্তি, যেটা আমাদের স্বামী ভূতেশ্বরানন্দজি বলছেন আর গম্ভীরানন্দজি বলছেন। বিদেশ্বরানন্দজি মধ্যে সে গুরু শক্তিটা খুব প্রবল ছিল। একবার একজন মহারাজ, তার বেলুমঠের সঙ্গে কোনো কিছু মতভেদ কিছু চলছে, তার ভালো লাগছে, বলছেন আমি বেরিয়ে যাব, আমার দরকার নেই, মঠের বাইরে যাও তপস্যা করো ইত্যাদি। তারপরে সেদিনই বীরেশ্বরানন্দজি মহারাজ কোথাও বাইরে যাচ্ছেন, প্লেনে করে কোথাও যাচ্ছেন, আর সবাই এসে প্রণাম করতে, আর সে মহারাজ উনিও প্রণাম করতে গেছেন। তারপরে মহারাজ তাকে বললেন খবরদার কোথাও যাবে না যতক্ষণ আমি কিছু বলছি ইত্যাদি। তারপরে তিনি কি করলেন, বলে আমি এয়ারপোর্টে যাচ্ছি, যাও তুমিও চলে এসো এয়ারপোর্টে, ওখানে কথা হবে। তারপর তাকে আবার ওটা বলছে তুমি কোথাও যাবে না যতক্ষণ আমি ফিরছি ইত্যাদি। তারপর তিনি সারা জীবনে তিনি ওটা থেকে গেলেন ইত্যাদি, এরকম ছিলেন। আর স্বামী বীরেশ্বরানন্দজি যখন অদ্বৈত আশ্রম ছিলেন কলকাতা, তখন মহাপুরুষ মহারাজ 1925 সালে ওখানে অদ্বৈত আশ্রমে এসেছিলেন। কেন বীরেশ্বরানন্দজিকে সবাই খুব ভালোবাসতেন, আর উনিও সবাইকে শ্রদ্ধা সঙ্গে ওটা করতেন, সেবা করতেন, উনি এসেছিলেন। তারপরে আরেকবার স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, গঙ্গাধর মহারাজ, পুন্তিয়া রানী
তার ওখানে একটা বাড়ি ছিল, অদ্বৈত আশ্রম কাছাকাছি ছিল ইত্যাদি। তার যারা দুজন নাতি তারা শারদানন্দজি কাছে দীক্ষা নিয়েছিল, তো ওরা খুবই ভক্ত। সেই জন্য গঙ্গাধর মহারাজ অখণ্ডানন্দজি ওদের বাড়িতে গেছেন, হয়তো কয়েকদিন উনি ছিলেন। তখন অদ্বৈত আশ্রমে একজন ভক্ত, তিনি সাধু সেবা করতে চাইছেন। বীরেশ্বরজিকে বলেন, না আমি সাধুদের একটু ডাব আর রসগোল্লা খাওয়াতে চাই। বলছেন বেশ, খুব ভালো। তারপর উদ্বোধন থেকে একজন মহারাজ এসেছিলেন, উনিও হাজির, আরো কয়েকজন ছিল, সবাই পেট করে রসগোল্লা আর ডাবটা খেয়েছে ইত্যাদি। তারপর সে উদ্বোধন যে সে মহারাজ, তিনি ওখান থেকে গেলেন ওই পুন্তিয়া এই যে রাজবাড়িতে গেলেন, আর ওখানে অখণ্ডানন্দজিকে বলছেন, মহারাজ এই প্রভু মহারাজ এটা সাধুদেরকে খুব খাইয়েছে, একটা বিশাল বড় ভান্ডারা দিয়েছে, সবাইকে পেট ভরে খাইয়েছে ইত্যাদি, আপনি এত কাছে আপনাকে ডাকেনি। বলছেন না, এটা খুব খারাপ করেছে। না না, ওটা দেখা হলে কিন্তু আমি এটা বলবো ওকে, আমি এই কথাটা শুনিয়ে দেবো ইত্যাদি। তারপরে সে সাধু আবার অদ্বৈত আশ্রমে এসে বীরেশ্বরজিকে বলেন, আপনার নামে নালিশ করেছি ইত্যাদি। কি করেছো? না, মহারাজকে বলছে বীরেশ্বরজি আপনাকে ডাকেনি ইত্যাদি, আর আমরা সবাই খুব পেট ভরে খেলাম, ও আসুক আমি ওকে একটা বেশ একটা কথা শুনিয়ে দেব। আর বীরেশ্বরজি মহারাজ নিজে মহারাজের কাছে গেলেন এক দুদিনের মধ্যে, আর অখণ্ডানন্দজি তাকে দেখে এরকম বলছেন, হ্যাঁ, বলছে তুমি একটা অন্যায় করেছো, তোমাকে খুব আমি কিন্তু খুব রেগে আছি। বলছে মহারাজ আমিও আপনার উপরে খুব রেগে আছি। বলছে কেন? বলছে আমি বলবো ওটা। বলছেন না, তাহলে তো একটা জাজ হবে, তাহলে একটু ইয়ে হোক, বিচার হোক। তোমার কি বলা আছে, আমার কি বলা আছে, তাহলে একটা জাজ হোক। তারপরে বীরেশ্বরজি বলছেন, মহারাজ তাহলে জাজ করতে গেলে তাহলে আপনাকে জাজ করে। না, কিন্তু আমি কেস তো তোমার নামে করছে। বলছে না না, আপনার উপরে বিশ্বাস আছে, এখানে যত সব সাধু আছে আমি এতটা করি না, যতটা আমি মানি আপনার, এই জন্য আপনাকে জাজ করা হবে, আপনি যেটা সিদ্ধান্ত দেবেন। বললেন হ্যাঁ বলো তাহলে। তারপরে বললেন আগে আপনি বলুন। তখন অখণ্ডানন্দজি বলছেন, আচ্ছা আমি শুনলাম তুমি নাকি একটা বিশাল বড় ভান্ডারা দিয়েছে, সাধুদেরকে খুব খাইয়েছো ইত্যাদি। বলছেন না মা, এটা যে উদ্বোধন থেকে যে মহারাজ এসেছেন এখানে বসে আছেন, ও ভুল বলছে। একজন ভক্ত কয়েকটা রসগোল্লা আর কিছুটা ডাব খাইয়েছে, বাস, এটা ছোট ইত্যাদি, বেশি এমন কিছু ছিল না। তো বলছে ও আচ্ছা। বলছে মহারাজ এখন আমারও আপনার উপরে একটা ইয়ে আছে, নালিশ আছে। বলছে বলো কি? বলছে স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন যদি কোনো সাধু সম্বন্ধে কিছু বলতে এখানে ওখানে না বলে ডাইরেক্ট ওকে ডেকে তাকে বলতে হয়। বলছে হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। মানে অখণ্ডানন্দজি একটা শিশুর মতন, তখন শেষের দিকে, তা অনেক বয়স হয়েছে। তখন বলছে হ্যাঁ তুমি ঠিক বলছো স্বামীজি, হ্যাঁ এটা বলিস, হ্যাঁ ঠিক ঠিক বলিস, তাহলে আমারও দোষ আছে। বলছে হ্যাঁ মজা, আপনার দোষ আছে। তো তাহলে আপনি হেরে গেছেন? বলছে হ্যাঁ আমি হেরে গেছি। তাহলে আপনাকে ফাইন দিতে হবে? বলছে হ্যাঁ ফাইন দিতে। তাহলে কি ফাইন দেবো? না, আপনাকে অদ্বৈত আশ্রম আসতে হবে, আপনি এত কাছে কিন্তু আপনি এলেন না, আপনাকে অদ্বৈত আশ্রমে আসতে হবে, ওখানে থাকতে হবে, ওখানে খাওয়া দাওয়া করেন, তারপরে আপনি আবার যাবেন। তো বললেন মহারাজ তাহলে চলুন তাহলে। তো বাস, মহারাজ এলেন, পরের দিনই এলেন। তারপর যখন এলেন তো তাকে খুব যত্ন টত্ন করে খাইয়ে দেয়, তারপরে খাওয়ার পরে অখণ্ডানন্দজি বলছেন না আমি আবার চলে যাবো ইত্যাদি। তখন খুব গরম, জুন মাস, তো তখন খুব কষ্ট হবে, তখন তো ট্যাক্সি পাওয়া যেত না যখন তখন, তবে ঘোড়া গাড়িতে গেলে তখন তো খুব কষ্ট হবে। তখন বলেছে মহারাজ একটু বিশ্রাম করে ইত্যাদি, আমি আপনাকে পরে বিকালে চাটা খাইয়ে না এমন একটা জিনিস খাইয়ে দেবো যেটা আপনি জীবনে কোনো কোথাও খাননি। বলছে সে কি? তুমি বাচ্চা ছেলে, আমি কত রাজা মহারাজাদের বড় বড় জমিদারদের বাড়িতে গেছি, অনেক জায়গায় গেছি, তিব্বত গেছি, কত জায়গায় খেয়েছি আমি, যেটা তুমি কোনোদিন দেখোনি। বলছেন মহারাজ আমি সত্যি বলছি, আমি এমন একটা জিনিস খাইয়ে দেবো যেটা আপনি কোনোদিন খাননি। বলছেন ঠিক আছে তাহলে বিশ্রাম করি। তারপরে বিশ্রাম করে 4টার সময় আবার প্রভুকে ডাকো, কি তুমি কি খাওয়াবে আমাকে যেটা আমি কোনোদিন খাইনি? বলছে মা সব রেডি আছে। মহারাজ কি করলেন, তখন কফি করলেন। তখন কফি বাইরে পাওয়া যেত না, কলকাতা কফি পাওয়া যেত না, দোকানে পাওয়া যেত না। তো উনি কফি করে তারপরে বাইরে থেকে আইস নিয়ে তার মধ্যে রেখে একদম কোল্ড কফি করলেন। কোল্ড কফি করে তারপর মহারাজকে খাওয়ালেন। বলছে মহারাজ কেমন? না সত্যি সত্যি এটা আমি জীবনে কোথায় খাইনি এটা। এরকম আমরা দেখছি মহারাজকে উনি নানাভাবে তিনি এটা
এটা সেবা করতেন। তারপরে আজকে এই যে জয়রামবাটি, তারপরে আছে আমাদের এখানে বেলুমাঠ, তারপরে কামারপুকুরে পল্লীমঙ্গলটা, সেটাই 1980-তে স্বামী বীরেশ্বরানন্দজি বলছেন এটা করা দরকার, পল্লীমঙ্গল করা দরকার। এখন কিছু না হলে অন্তত 800-900 মহিলা পুরুষ ওটা ওটা ওখানে চাকরি পাচ্ছে, এটা কাজ করছে, ইত্যাদি তাদের রোজগার হচ্ছে ইত্যাদি। তারপরে যত সব আমাদের প্রাইভেট আশ্রম বক্তরা স্টার্ট করেছে, তাদেরকে কি করে একটা বেলুমঠে আন্ডার একটা মোটামুটি একটা এটা ওদের নজর রাখা যায়, তার জন্য উনি ভাব প্রচার এটা করলেন, সেটা 1980-তে এটা করলেন। আর বেশি সময় নেই, যে কয়েকটি কথা বলে যতটুকু আমার মনে পড়লো সেটা মহাজের সম্বন্ধে আপনাদের সঙ্গে এটা আমার সেটা আপনাদের শেয়ার করলাম। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ক্ষণমীয় সজ্জনী সঙ্গতি রেখা ভবতি ভবার নবে করণে নৌকা। এই সাধু সঙ্গে মহারাজ আজকে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা ও ভক্তের সম্মেলনে আমরা এতক্ষণ সকলেই সমৃদ্ধ হলাম। পূজ্যপাদ মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের অপূর্ব জীবন বৃত্তান্ত আমাদের সামনে তুলে ধরলেন। আমরা সকলেই সমৃদ্ধ এবং আনন্দিত। তাই মহারাজের চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আর এর পূর্বে পূজনীয় স্বামী শ্রদ্ধামানন্দজি ভগবত প্রসঙ্গ আমাদের সমৃদ্ধ করেছেন এবং একচিত্তানন্দজি সঙ্গীত পরিবেশনে আমাদের সকলকে আনন্দ দিয়েছেন। সকলের কাছে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি এবং ভক্তমণ্ডলী এতক্ষণ যারা উপস্থিত রয়েছেন অফলাইন এবং অনলাইন, সকলকেই আমরা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। মহারাজের প্রণাম।